তারপর কি ওগুলো তো সেকেন্ড লাইনটা, তুমি তো ফার্স্ট লাইন বলবা আগে। তোমার সামনে বই থাকলে অন্তত বই দেখে বলো। আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, স্ট্রেপ্টোমাইসিন, ইথাম্বিটুল। সেকেন্ড লাইন ড্রাগস কয়েকটা নাম বলো। স্যার ইথানবিউটল, তারপর হচ্ছে সাইক্লোসেরিন, লিনাজোল। ইথাম্বিটল ফার্স্ট লাইন ড্রাগ। ইথাম্বিটল হচ্ছে, তা শুনো, ইথাম্বিটল হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ। মনে নেই। সেকেন্ড লাইন ড্রাগের নাম বলো। সাইক্লোসেরিন, রিফাম্বিউটল। আচ্ছা, মনে না থাকলে বই থেকে বলো। হচ্ছে তো এমিকেসিন। কয়েকটা আছে খুব সহজ, দেখলে বলে বলে ফেলা যায়। হ্যাঁ, সিপ্রোফ্লক্সাসিন, ক্যাপ্রিওমাইসিন, কেনামাইসিন, এমিকেসিন, হ্যাঁ, রিফাবিউটিন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ইথিওনিমাইড, থাইয়াসিডাজোল, এটসেট্রা। আচ্ছা, তাহলে রোড টু, রুবনা হাসান লিজা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে বলো তো যে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট প্রোটোকল অফ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি হলে আমরা কিভাবে স্যার কথাগুলো কিন্তু কেটে আসতেছে। লেপ্রোসি ট্রিটমেন্ট বলো, লেপ্রোসি। বেসিলে, ঠিক আছে। হ্যাঁ, তারপর ডোজটা কত, কত মিলিগ্রাম দিবা, কয়বার দিব? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নাই। ড্যাপসন কিভাবে কাজ করে এটাকে পড়াইছিলাম তোমাদেরকে। আচ্ছা, স্যার মেকানিজম ঠিক আছে, একটারও সমস্যা নাই, পড়ানো ড্যাপসন হয়নি। নিয়ে। স্যার ওটা পড়ানো হয়নি স্যার, আচ্ছা জাস্ট আচ্ছা, ট্রিটমেন্ট। ড্যাপসন নিয়ে আমি, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে একটু কিছু টপিক নিয়ে আলোচনা করি আজকে। একটা হচ্ছে যে টিউবারকুলোসিসে গ্লুকোকর্টিকয়েডস এর কি রোল। গ্লুকোকর্টিকয়েডস, আমাকে বলো দেখি, হোয়াট ইজ গ্লুকোকর্টিকয়েড? কেউ বলতে পারবে না? হোয়াট ইজ গ্লুকোকর্টিকয়েডস? স্যার এটা ওয়ান টাইপ অফ কর্টিকোস্টেরয়েড হরমোন। হ্যাঁ, গ্লুকোকর্টিকয়েডস এর রোল কি টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট? এটা নিয়ে একটু কথা বলি। স্যার সাপ্রেস করে ইমিউন সিস্টেমকে। কোথায় কোথায় আমরা
পেশেন্ট গুলোকে দিব, মানে এটা দিব, এটা একটু লিখে রাখো। 1 নম্বর হচ্ছে কন্টাক্ট অফ ওপেন কেস স্পেশালিস্ট। হ্যাঁ ঠিক আছে, এটা সাপ্রেস করে এই জন্যই আমরা দিব। ঠিক আছে, যখন কোনো ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, তখন এই ইনফ্লামেশনের কারণে যে রিয়াকশন গুলো হয়, সেই রিয়াকশন গুলোকে সবাইকে শুনতে পাচ্ছ এখন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আশা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো স্যার, শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ কিনা তোমরা? জি স্যার, শুনতেছি। হ্যাঁ এখন শুনতে। আচ্ছা বেশ, তো গ্লুকোকর্টিকয়েডস আমরা কোন কোন পেশেন্টদেরকে দিব? 1 নম্বর হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস যাদের আছে, টিউবারকুলার মেনিনজাইটিস। টিউবারকুলার মেনিনজাইটিস হলে আমরা সেখানে এটা দিব। মিলিয়ারি টিউবারকুলোসিস যদি হয়, মিলিয়ারি টিউবারকুলোসিস, MILIARY, মিলিয়ারি টিউবারকুলোসিস, সেখানেও আমরা এই গ্লুকোকর্টিকয়েডসটা ইউজ করব। প্লুরাল ইফিউশন হয়ে গেলে সেখানে ইউজ করব রেনাল টিউবারকুলোসিস, অর্থাৎ কিডনিতে যদি টিউবারকুলোসিস হয়, রেনাল টিউবারকুলোসিস সেখানে দিব। এই কয়েকটা জায়গায় আমরা। আর এটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিং পালমোনারি টিউবারকুলোসিস, যদি টিউবারকুলোসিস খুব দ্রুত প্রোগ্রেস করে, ড্যামেজ করা শুরু করে, তখন আমরা এখানে গ্লুকোকর্টিকয়েডস ইউজ করব। স্যার আরেকবার বলেন। টিউবারকুলার মেনিনজাইটিস, মিলিয়ারি, এটা ম্যাক্সিমাম হচ্ছে এক্সট্রা প্লুরাল, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ম্যাক্সিমাম। শুধুমাত্র র্যাপিডলি প্রোগ্রেসিং পালমোনারি টিউবারকুলোসিস ছাড়া বাকি সবগুলাই হচ্ছে এক্সট্রা পালমোনারি। তো একটা হচ্ছে কি টিউবারকুলার মেনিনজাইটিস, মিলিয়ারি টিউবারকুলোসিস, প্লুরাল ইফিউশন, রেনাল টিউবারকুলোসিস, rapidly progressing pulmonary tuberculosis. Rapidly progressing pulmonary tuberculosis. স্যার আমরা ইন্টেস্টাইনে কেন ইউজ করতে পারবো না? না, ইন্টেস্টাইনেও ইউজ করা যাবে। ইন্টেস্টাইনে যদি অ্যাসাইটিস ডেভেলপ করে যাওয়া যাবে। এই টপিকটা একটু ভালো করে, the role of glucocorticoids in treatment of tuberculosis.
এরকম একটা প্যারা আছে এন্ডেভারে, ওই তোমরা ওই টপিকটা একটু ভালো করে দেখে নিবে। আর গত গত কয়েকদিন আগে, গত কয়েকদিন না, ভুল বললাম, গতকালকে একটা মিটিং হয়েছে তোমাদের স্যারদের সাথে, সেখানে আমিও ছিলাম। তো তোমাদের যে ইয়ার বিষয়টা, এটা বলছিলাম কিনা জানি না। তোমাদের ক্লাসের যে বিষয়টা, যে তোমাদের স্যার ম্যাডামরা যে ক্লাস নেবেন, আমরা লেকচাররা ওইটা আবার রিপিট করব বা রিভিউ করব, ওই অপশনটা থাকছে না। ওইটা পসিবল হচ্ছে না সময় কম হওয়ার কারণে। আসলে নিজেদেরকে একটু পড়তে হবে এই বিষয়টা এনকারেজ করার জন্য। মানে আমরা তোমাদেরকে বেসিক জিনিসগুলো একটু ধরায় দিতে পারবো, যেগুলো পাস করার জন্য জরুরি, যেগুলো না পড়লে তোমরা পাস করতে পারবে না। এই জিনিসগুলো আমরা একটু ধরাই দেবো হাতে, কিন্তু বাকি টুকটাক ছোটখাটো জিনিস থাকবে যেগুলো হয়তো কোনো কারণে আমাদের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রে নাও পড়ানো সম্ভব হতে পারে, সময়ের অভাব বলে বা অন্য কোনো কারণে। তোমাদেরকে নিজেদের আগে একটু কষ্ট করে করতে হবে। আচ্ছা, যাই হোক, ডেপসনের মেকানিজম ওটা তো লিখতে পারছো সবাই, তাই না? ডেপসনটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ল্যাপ্টোসের সবচেয়ে রিফাম্পিসিন যদিও আমরা ইউজ করি, কিন্তু ল্যাপ্টোসিড ট্রিটমেন্ট বললে মেইনলি আসে সবার আগে ড্যাপসন। ড্যাপসন, রিফাম্পিসিন, ক্লোফাজিল, এই তিনটা ড্রাগ তো, কিন্তু ড্যাপসনটাই সবচেয়ে সবার আগে চলে আসে বিষয়টা। এই জন্য ড্যাপসনের মেকানিজমটা একটু জানা উচিত। তোমরা অ্যান্টিবায়োটিক যেহেতু এখনো অন্যান্য টপিক গুলো পড়ো নাই, সালফোনামাইড একটা অ্যান্টিবায়োটিক আছে। ড্যাপসনটা অনেকটা সালফোনামাইডের মতো কাজ করে। ড্যাপসন কি করে, ড্যাপসন হচ্ছে তার আগে একটা ফ্লো চার্টের মতো জিনিস আছে, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড। প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড থেকে ফলিক অ্যাসিড তৈরি হয়। প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড থেকে ফলিক অ্যাসিড তৈরি হয়। ড্যাপসন সেই প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড থেকে ফলিক অ্যাসিড কনভার্ট করতে বাধা দেয়, যার কারণে ফলিক অ্যাসিড তৈরি হতে পারে না, এবং ফলিক অ্যাসিড তৈরি হতে না পারলে ব্যাসিলাস গুলো মারা যায় আর কি, কারণ সে ওগুলো ব্যবহার করে। আমি দেখি তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারি কিনা।
আচ্ছা, যাই হোক আমি এখন দেখাতে পারছি না তোমাদেরকে। বিষয়টা হচ্ছে যে এরকম যে প্যারামিনো বেঞ্জোইক অ্যাসিড বডিতে, আমাদের মানুষের বডিতে প্যারামিনো বেঞ্জোইক অ্যাসিড থাকে, যেটা থেকে কনভার্ট হয়ে ফলিক অ্যাসিড হয়, যে ফলিক অ্যাসিড আমাদের বডিতে ব্যবহার হয়। কিন্তু ড্যাপসন যে কাজটা করে প্যারামিনো বেঞ্জোইক অ্যাসিড বা সংক্ষেপে পাবা বলা হয়, PABA সংক্ষেপে পাবা বলা হয়। এটা পাবা থেকে ফলিক অ্যাসিডে কনভার্ট করতে দেয় না। ঠিক আছে, তো যার ফলে টিস্যু ডেথ হয় আর কি, সেল ডেথ হয়। ড্যাপসনটা হচ্ছে একটা লেপ্রোস্টেটিক ড্রাগ, মানে লেপ্রোস্টেটিক বলতে লেপ্রোসির গ্রোথটাকে ইনহিবিট করে কিন্তু কিল করে না। তো ড্যাপসন একটা লেপ্রোস্টেটিক ড্রাগ, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আর এটার অ্যাডভার্স ইফেক্ট গুলো কি কি? অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, এগুলা কমন। এই জিনিসগুলো তুমি একটু পরে বলবা। বলবা হচ্ছে ফিভার, প্লুরাইটিস, র্যাশ। ফিভার, প্লুরাইটিস, র্যাশ, ডার্মাটাইটিস, হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া বলতে মেইনলি বোঝাচ্ছে যাদের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের ডেফিসিয়েন্সি আছে। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, আর এই কারণে যে ড্যাপসন যদি আমরা দিই, ড্যাপসনের সাথে সাথে আমাদেরকে ফলিক অ্যাসিডও দিতে হবে। যেহেতু ফলিক অ্যাসিডটা ফর্মেশন কমে যাবে এই ড্রাগটা ইউজ স্যার করলে। কি ডেফিসিয়েন্সি স্যার, কথাটা বুঝে যায়নি। কোন কথাটা বুঝে নাই আমাকে ওটা বলা, আমি তো বুঝছি। স্যার হেমোলাইটিক অ্যানিমিয়া কাদের হবে? আচ্ছা, হিমোলাইটিক অ্যানিমিয়া হবে যাদের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের ডেফিসিয়েন্সি আছে, বা G6PD এনজাইম বলে, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইম, G6PD। সার্চ দিলেই পাবা এনজাইমের পুরো নাম। এই এনজাইমের ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে হিমোলাইটিক অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি বা হয়। এছাড়া হেপাটাইটিস হবে এবং অ্যাগ্রানোসাইটোসিসও হতে পারে। হেপাটাইটিস এবং অ্যাগ্রানোসাইটোসিস হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। যেহেতু ফলিক অ্যাসিড ফর্মেশন হয় না, এর জন্য এটার সাথে আয়রন দিতে হয়, সরি ফলিক অ্যাসিড দিতে হয়। স্যার আরেকবার একটু বলেন অ্যাডভার্স ইফেক্ট গুলো। অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে নসিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, এগুলো কমন। ঠিক আছে, কিন্তু এগুলা তোমরা খুব বেশি হাইলাইট করবে না। অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, সাথে ফিভার, প্লুরাইটিস। প্লুরাইটিস মানে হচ্ছে স্কিনে চুলকানি হওয়া, চুলকানি হওয়া আর কি। ফিভার, প্লুরাইটিস, র্যাশ, ডার্মাটাইটিস। ফিভার ছাড়া বাকি সবগুলো স্কিনের সাথে রিলেটেড। ফিভার, প্লুরাইটিস, র্যাশ এন্ড ডার্মাটাইটিস গেল। এরপর হচ্ছে অ্যানিমিয়া হতে পারে। অ্যানিমিয়া বলে কোন ধরনের অ্যানিমিয়া? হিমোলাইটিক অ্যানিমিয়া, যদি ডেফিসিয়েন্সি অফ কি থাকে, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি থাকে। তারপর কি হেপাটাইটিস, অ্যাগ্রানুলোসাইটোসিস। অ্যাগ্রানুলোসাইটোসিস মানে কি? অ্যাগ্রানুলোসাইটোসিস জানি আমরা, কি জানি? গ্রানুলোসাইট গুলো। অ্যাগ্রানুলোসাইট বলতেছি, তুমি বারবার গ্রানুলোসাইট কেন আসলো? ডব্লিউবিসি এর গ্রানুলোসাইট কোনগুলো, অ্যাগ্রানুলোসাইট কোনগুলো? মনোসাইট এন্ড লিম্ফোসাইট। হ্যাঁ, তাহলে অ্যাগ্রানুলোসাইটোসিস মানে হচ্ছে মনোসাইট বেড়ে যাবে, লিম্ফোসাইট বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা একটু পড়তে হবে, আমি ছবি তুলে পাঠাবো, তোমরা এই জিনিসটা একটু আগে। আচ্ছা, আমি ছবিতে শেয়ার করি, তোমরা দেখো। আজকে নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে আমি ভালো করে কিছু দেখাতে পারছি না।
তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার এখনো আসেনি বাফার। স্যার এখন আসছে। এখন আসছে। আচ্ছা, ল্যাব জি স্যার। রিঅ্যাকশন আমরা কমপ্লিমেন্ট স্কোরের জন্য ল্যাপ্রা রিঅ্যাকশন হচ্ছে মিডিয়েটেড, মানে এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্টোসের যে ইনফেকশনের কারণে ইমিউন সিস্টেমের একটা রেসপন্স। তো এটা সবার একই রকম হয় না, সবার যে সবসময় হবে বা একই রকম হবে এরকম নাও হতে পারে, কারো ক্ষেত্রে অনেক সিভিয়ার হয়, কারো ক্ষেত্রে কম হয়। তো যাই হোক, এটা কি ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড অ্যাকিউট ইনফ্লামেটরি রিঅ্যাকশন। এটা কি কারণে হতে পারে? অ্যাকিউট ইনফেকশনের কারণে হতে পারে, স্ট্রেসের কারণে হতে পারে, অ্যাংজাইটির কারণে হতে পারে, ট্রিটমেন্ট উইথ ডেপসন। কোনো কারণে যদি ডেপসন হয়, ডেপসন দিয়ে ট্রিটমেন্ট করানো হয়, তখন এটা আহ, হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ডেপসনের সাইড এফেক্টের মধ্যে আরেকটা জিনিস ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে ল্যাপ্রোমেটাস লেপ্রোসি মে ডেভেলপ ল্যাপ্রা রিঅ্যাকশন। ঠিক আছে? অর্থাৎ ডেপসনের ট্রিটমেন্টে ল্যাপ্রা রিঅ্যাকশন হতে পারে আর কি। ঠিক আছে, সহজ কথা হচ্ছে এটা, যে ডেপসনের ট্রিটমেন্টে চলাকালীন অবস্থায় ল্যাপ্রা রিঅ্যাকশন হতে পারে। যদি ল্যাপ্রা রিঅ্যাকশন হয়, এটা খুব দ্রুত এটাকে সাপ্রেস করতে হবে বাই ট্রিটমেন্ট। কারণ এটা যদি সাপ্রেস করা না হয়, তাহলে এটা পার্মানেন্ট নিউরোলজিক্যাল চেঞ্জ হবে তখন এটার মধ্যে। ঠিক আছে? এই যে পার্মানেন্ট নিউরোলজিক্যাল চেঞ্জেস হবে। তো এই কারণে এটাকে খুব দ্রুত আমাদেরকে ম্যানেজ করতে হবে, সাপ্রেস করতে হবে। টাইপ 1 এবং টাইপ 2 দুইটা রিঅ্যাকশন আছে। টাইপ 1টা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। এটা কোথায় দেখা যায়? টিউবারকুলার লেপ্রোসি আর ইনটিউবারকুলার লেপ্রোসিতে দেখা যায়। এটা আমরা জানি আমাদের ইমিউন রিঅ্যাকশন গুলোকে 4টা ভাগে ভাগ করা হয়, তাই না? তাই কি কি কেউ একজন বলো, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন কয় রকম? স্যার ভুলে গেছি। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 কি কি থাকে? সেল মিডিয়েটেড, আর কি ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, তারপর হচ্ছে সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি, এগুলো। যাই হোক, আমাদের এখানে যে রিঅ্যাকশনটা হবে এটা হচ্ছে সেল মিডিয়েটেড ডিলেড হাইপার সেন্সিটিভিটি। ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন কেন হয়? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসির অ্যান্টিজেনের কারণে হয়। তাহলে টাইপ 1 রিঅ্যাকশন এই জিনিসটা বোঝার জন্য তোমরা কিছু পয়েন্ট আকারে লিখে নিতে পারো, এখানে তো প্যারাগ্রাফ করে দেওয়া আছে। 1 নাম্বার জিনিস হচ্ছে এটা কি কিরকম, মানে কি টাইপের রিঅ্যাকশন? সেল মিডিয়েটেড ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। 2 নাম্বার হচ্ছে কজ, কেন হয়? অ্যান্টিজেন অফ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, এই মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির কারণে অ্যান্টিজেন যেটা থাকে সেই অ্যান্টিজেনের কারণে এই রিঅ্যাকশনটা হয়। 3 নাম্বার হচ্ছে মানে কি বলবো, ক্লিনিক্যাল ফিচার, মানে টাইপ 1 রিঅ্যাকশন যদি হয় কি কি ক্লিনিক্যাল ফিচার পাওয়া যাবে? 1 নাম্বার ক্লিনিক্যাল ফিচার হচ্ছে কিউটেনিয়াস আলসারেশন, হচ্ছে স্কিনের মধ্যে আলসার হবে, কিউটেনিয়াস আলসারেশন। তারপর হচ্ছে 2 নাম্বার নার্ভস মে বি পেইনফুল অ্যান্ড টেন্ডার, পেইনফুল নার্ভস অ্যান্ড টেন্ডার, মানে নার্ভ সাপ্লাই যেগুলো দেওয়া আছে, আমরা জানি যে লেপ্রোসিটা হচ্ছে নার্ভ ডিস্ট্রিবিউশনকে ফলো করে মানে ডিস্ট্রিবিউট হয় আর কি, বা এফেক্টেড হয়। তো দেখা যাবে যে 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 নার্ভ ডিস্ট্রিবিউশন অনুযায়ী আছে সেই নার্ভের ওখানে পেন, মানে পেইন হবে। যে আমরা বলছি না যে লেপ্রোসি হলে কি হয়, হাইপোপিগমেন্টেড ইরিথেমাটাস লেশন হয়, সেন্সেশন কমে যায়।
তো ওই জায়গাগুলোতে পেইনও থাকবে এবং টেন্ডার হবে। মানে টেন্ডার মানে কি? টেন্ডার মানে হচ্ছে পেইনফুল আছে এবং ধরলে ব্যথা ব্যথা পায়। কোন একটা পেশেন্টের পেইন আছে কিন্তু নন টেন্ডার, আর পেইন আছে কিন্তু টেন্ডার, দুইটাই হতে পারে, পেইন এন্ড টেন্ডার। আর যদি প্রথম বলছে ট্রিটমেন্ট না করানো হলে কি হবে? ড্যামেজ হতে পারে, পার্মানেন্ট ড্যামেজ হবে না। ট্রিটমেন্ট কি দিবা? ক্লিনিক্যাল ফিচার কি লেখলা? cutaneous ulceration, nerves may be painful and tender। আরেকটা কথা লিখতে পারো যে লিশন গুলা একটু ইরিথেমাটাস হয়ে যাবে, মানে লাল হয়ে যাবে, লিশন গুলা ইরিথেমাটাস বা লাল হয়ে যাবে, এই তিনটা কথা লিখলে হবে। ট্রিটমেন্ট কি দিবা? ট্রিটমেন্ট দিতে হবে যে গ্লুকোকর্টিকয়েডস দিতে হবে অথবা ক্লোফাজিবিন ট্রিটমেন্ট দিতে পারি। ইন মাইল্ড কেসেস অ্যাসপিরিন সাইটোসিস, যদি মাইল্ড হয় তাহলে অ্যাসপিরিন দিলেও চলবে। এই যে লাস্টের লাইনটা, গ্লুকোকর্টিকয়েডস বা ক্লোফাজিবিন, মাইল্ড কেসের ক্ষেত্রে শুধু অ্যাসপিরিন দিতে হবে। ডোজ দেওয়া আছে prednisolone 40 to 60 মিলিগ্রাম ডেইলি ফর 2 উইকস এবং গ্রাজুয়ালি টেপ আউট করতে হয়। তাহলে মেইন ট্রিটমেন্ট আমরা কি দিতে পারি? prednisolone দিতে পারি। এরপর আসো হচ্ছে টাইপ 2 রিঅ্যাকশন। টাইপ 2 রিঅ্যাকশন কি বলা হচ্ছে? যে টাইপ 2 রিঅ্যাকশন হচ্ছে ল্যাপ্রোমেটাস লেপ্রোসি। টাইপ 2 রিঅ্যাকশন কে বলা হয় ল্যাপ্রোমেটাস লেপ্রোসি। ড্যাপসনের ট্রিটমেন্টে যে ল্যাপ্রা রিঅ্যাকশন হয় সেটা কোনটা? টাইপ 1 না টাইপ 2? টাইপ 2 রিঅ্যাকশন কিন্তু হয়, ঠিক আছে। আমরা ড্যাপসনের সাইড এফেক্ট বলছি যে কথাগুলো বাদ দিয়ে ফিভার হয়, স্যার বোঝা যাচ্ছে না। প্রাইটিস হয়, স্যার কথা কেটে কেটে আসতেছে, এর আগে এগুলো বুঝে যায়নি। অ্যানিমিয়া, আচ্ছা হ্যালো, ওয়াইফাই খুবই উইক, অনেক ডিস্টার্ব করে, যদিও এটা নিয়ে কাজ চলতেছে, আশা করি সামনে আর প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। যেটা যাই হোক, আমরা বললাম যে ড্যাপসন দিয়ে ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় ল্যাপ্রা রিঅ্যাকশন হতে পারে। ল্যাপ্রা রিঅ্যাকশন কি? ল্যাপ্রা রিঅ্যাকশন হচ্ছে একটা ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড অ্যাকিউট ইনফ্লামেটরি রিঅ্যাকশন, যেটা কোথায় হয়? অকারিন ল্যাপ্রোসি। অর্থাৎ ল্যাপ্রোসিতে ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড যে ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয় সেটাই হচ্ছে ল্যাপ্রা রিঅ্যাকশন। এখন ড্যাপসন দিলে কি হতে পারে? ল্যাপ্রা রিঅ্যাকশন হতে পারে।
ল্যাপ্রা রিঅ্যাকশন কয় রকম? দুই রকম, টাইপ 1 এন্ড টাইপ 2। এখন কোনটা হয়? ড্যাপসন দিলে টাইপ 2 হয়। টাইপ 2 রিঅ্যাকশনের নাম হচ্ছে ল্যাপ্রোমেটাস লেপ্রোসি। ল্যাপ্রোমেটাস লেপ্রোসি, এটা আরেকটা নাম আছে, এটা হচ্ছে ইএনএল বা ইরাইথেমা নোডোসাম লেপ্রোসাম। ইরাইথেমা নোডোসাম লেপ্রোসাম। ঠিক আছে, ইরাইথেমা নোডোসাম লেপ্রোসাম বলা হয়। এটার মধ্যে কি কি ক্লিনিক্যাল ফিচার পাবা এটা লিখে নাও। আর টাইপ 2 রিঅ্যাকশন যদি হয় সবার প্রথমে কি হবে তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতেছি। এই যে ফিভার হবে, লিম্ফেডিনাইটিস। লিম্ফেডিনাইটিস মানে হচ্ছে লিম্ফ নোডের ইনফেকশন হবে, ইনফ্লামেশন হবে। মায়োসাইটিস মানে হচ্ছে মাসেলের মধ্যে ইনফ্লামেশন হয়। নিউরালজিয়া, নিউরালজিয়া মানে হচ্ছে নার্ভ গুলাতে পেইন হবে। আমাদের বডির বিভিন্ন জায়গাতে নার্ভ সাপ্লাই আছে, সেই জায়গাগুলোতে পেইন হয়। তাহলে ফিভার, লিম্ফেডিনাইটিস, মায়োসাইটিস এবং নিউরালজিয়া, এই জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ট্রিটমেন্ট কি দিবা? ট্রিটমেন্ট সেই আগের প্রায় কাছাকাছি, সেটা হচ্ছে দেখো, অ্যাসপিরিন দেওয়া যায় বা ক্লোফাজিমিন দেওয়া যায়। হ্যাঁ, কারণ কি ডিউ টু ইটস অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, যেহেতু এখানে ইনফ্লামেশন হচ্ছে তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টির জন্য আমরা কি দিতে পারি? অ্যাসপিরিন বা ক্লোফাজিমিন দিতে পারি। অ্যাসপিরিন এবং ক্লোফাজিমিন দেওয়া যায়। এটা ছাড়াও আরো কিছু দেওয়া যায়, সেটা হচ্ছে ক্লোরোকুইন দেওয়া যায় এবং হচ্ছে কর্টিকোস্টেরয়েড দেওয়া যায়। অর্থাৎ অ্যাসপিরিন, ক্লোফাজিমিন দিবাই, এই দুইটা অপশনের সাথে সাথে আরো দুইটা অপশন আছে, সেটা হচ্ছে ক্লোরোকুইন। ক্লোরোকুইন আমরা ম্যালেরিয়াতে দেই, ক্লোরোকুইনও দেওয়া যায়, কর্টিকোস্টেরয়েড দেওয়া যায়। ঠিক আছে, এগুলো ইউজ করা যায়, প্রেডনিসোলনও দেওয়া যায়। এবং কথা হচ্ছে প্রবলেম হলো কোথায়? ড্যাপসনের কারণে। ড্যাপসন দেওয়ার কারণে তো ল্যাপটা মানে টাইপ 2 রিঅ্যাকশন হলো। তো ড্যাপসন কি আমরা বন্ধ করে দিব? না, ড্যাপসন বন্ধ করব না, ড্যাপসন চলতে থাকবে। ড্যাপসন চলতে থাকবে। তো এই রিঅ্যাকশন গুলা বুঝতে পারছো কিনা? জি স্যার। আমি আবার একটু সংক্ষেপে বলি। ল্যাপ্রা রিঅ্যাকশন কি? ল্যাপ্রা রিঅ্যাকশন হচ্ছে ইমিউনোলজিক্যালি আচ্ছা,
যে জিনিসটা বলতেছিলাম ওটাই, আমরা রিয়াকশনের বিষয়গুলো নিয়ে একটু সামারি করে তারপর আমরা ক্লাস শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ল্যাপারাইজেশন নিয়ে কয়েকটা কথা মনে রাখতে হবে। যে প্রথম জিনিসটা কি, ল্যাপারাইজেশন হচ্ছে immunologically mediated acute inflammatory reaction that occurs in leprosy। মানে immunologically mediated inflammatory reaction লেপ্রোসিতে হয়। কেন হয়, কজ কি? কজ হচ্ছে বা অ্যাকিউট অ্যাক্সেস, মানে কি কারণে বাড়ে এই সমস্যাটা। এক নম্বর, যদি অ্যাকিউট ইনফেকশন হয়, যদি স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে, এবং যদি ড্যাপসন দ্বারা ট্রিটমেন্ট উইথ ড্যাপসন হয়, ড্যাপসন যদি ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, এই তিনটা কারণে হতে পারে। এটা হচ্ছে 2 নাম্বার জিনিস, কজ। থার্ড নাম্বার হচ্ছে যে লেপ্রোসির মধ্যে যদি লেপ্রা রিঅ্যাকশন হয়, এটা খুব দ্রুত ট্রিটমেন্ট দিতে হবে, কারণ ট্রিটমেন্ট করা না হলে পার্মানেন্ট নার্ভ ড্যামেজ হয়। ট্রিটমেন্ট করা না হলে পার্মানেন্ট নার্ভ ড্যামেজ হয়। এই কারণে এটা ট্রিটমেন্ট করা র্যাপিডলি, মানে খুব দ্রুত ট্রিটমেন্ট করা জরুরি। আমরা জানলাম যে এটা দুই ধরনের আছে, টাইপ 1 রিঅ্যাকশন, টাইপ 2 রিঅ্যাকশন। টাইপ 1 রিঅ্যাকশনকে রিভার্সাল রিঅ্যাকশনও বলে। টাইপ 1 রিঅ্যাকশনটা কি ধরনের? এটা হচ্ছে সেল মিডিয়েটেড ডিলেড হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। কজ কি, কেন হয়? অ্যান্টিজেন অফ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির কারণে হয়। সাইন সিমটম বা ক্লিনিক্যাল ফিচার কি? কিউটেনিয়াস আলসারেশন হয়, তারপর ইরাইথ্রেমেটাস আলসার, মানে আলসার গুলো ইরাইথ্রেমেটাস হয়ে যায়, লাল হয়ে যায়। মানে বলতে পারো যে এরকম যে লিশন শোস মোর ইরাইথেমা, লিশন শো মোর ইরাইথেমা, মানে হচ্ছে লেশন গুলো অনেক কি হয়ে যায়, লাল হয়ে যায়। তারপর হচ্ছে পেইনফুল এবং টেন্ডার থাকে। নার্ভস মে বি পেইনফুল এন্ড টেন্ডার। এই তিনটা কথা হলেই হবে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট আমরা অনেকগুলো ট্রিটমেন্ট অপশন আছে, গ্লুকোকর্টিকয়েড, ক্লোফাজিমিন, অ্যাসপিরিন, তিনটা, গ্লুকোকর্টিকয়েড, ক্লোফাজিমিন, অ্যাসপিরিন। কিন্তু আমরা দেই কোনটা? প্রেডনিসোলন দেই। আমরা প্রেডনিসোলন দেই 40 to 60 মিলিগ্রাম ডেইলি ফর 2 উইকস। পরে আস্তে আস্তে গ্রাজুয়ালি ট্যাপার করতে হবে। ঠিক আছে, ওই এত কিছু না জানলেও হবে, জাস্ট একটু জানলে হবে যে প্রেডনিসোলন দেই। প্রথম 2 সপ্তাহ দিব ডেইলি, এরপরে পরে 8 থেকে 10 সপ্তাহ এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি মানে কি বলবো, ট্যাপার করে আনতে হবে। ট্যাপার মানে হচ্ছে কমিয়ে আনতে হবে। টাইপ 2 রিঅ্যাকশন, টাইপ 2 রিঅ্যাকশন আর এটার নাম হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি অথবা ইরাইথেমা নোডোসাম লেপ্রোসাম, যেটাই বলো, ইরাইথেমা নোডোসাম লেপ্রোসাম। আচ্ছা, এরপর হচ্ছে এটা সিমটম কি? এটার সিমটম হচ্ছে ফিভার, লিম্ফেডিনাইটিস, মায়োসাইটিস, নিউরালজিয়া। ঠিক আছে, এটা ট্রিটমেন্ট আমরা কি দিব? একই প্রায়, প্রেডনিসোলন, অ্যাসপিরিন, ক্লোফাজিমিন, ক্লোরোকুইন, সাদা একটা ড্রাগ দেয় থেলিডোমাইড বলে, থেলিডোমাইড। তো এটাই হচ্ছে মোটামুটি ল্যাপারাইজেশনের বিষয়গুলা। আর মেকানিজম অফ অ্যাকশনটা তোমরা এন্ডেভারে একটু দেখে নিও। ডেপসন মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে পাবা থেকে ফলিক অ্যাসিড প্রোডাকশনটা ইনহিবিট করে, এটা হচ্ছে মেকানিজম। আর আরেকটা কাজ হচ্ছে ডেপসনের সাইড এফেক্ট এগুলো একটু পড়ে রাখবে। তো এতটুকুই, নেক্সট ক্লাসে তোমাদের এই টপিকের উপরে, মানে টিউবারকুলোসিস এন্ড লেপ্রোসি, এই পুরা আইটেমটার উপরে পরীক্ষা হবে, মানে আইটেম নিব আমি ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে যেদিন থাকে আমি জানাবো আগে থেকে। শিডিউল মানে টিউটোরিয়াল ক্লাসে পরীক্ষা হবে। এই তো, তার কোনো কোশ্চেন থাকলেও করতে পারো। স্যার আমাদেরকে কি প্রত্যেকটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, তারপর অ্যাডভার্স ইফেক্ট এগুলো কি আলাদা করে করতে হবে? মানে আইসোনিয়াজাইড আর রিফাম্পিসিন ছাড়া। টিউবারকুলোসিসে রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড খুব ভালো করে পড়তে হবে, ডিটেল যা আছে সব। ঠিক আছে, আর অ্যাডভার্স ইফেক্ট সব ড্রাগের পড়তে হবে, ফার্স্ট লাইন ড্রাগ যা আছে অ্যাডভার্স ইফেক্ট সব পড়তে হবে। ঠিক আছে, স্যাররা জিজ্ঞাসা করে ফার্স্ট লাইন ড্রাগের নাম বলো,
আচ্ছা ঠিক আছে, আমাকে নাম বলার পরে বলবে যে আচ্ছা প্রত্যেকটা 2-3টা করে অ্যাডভার্স ইফেক্ট বল, তখন তুমি আটকে যাবে যদি বলতে না পারো। অ্যাডভার্স ইফেক্ট সবগুলো জানতে হবে, কারণ ট্রিটমেন্টের মধ্যে ফার্স্ট লাইন ড্রাগে আমরা সবগুলো ড্রাগই দিই। তো যে কোনো ড্রাগের কারণে যে কোনো সাইড এফেক্ট হতে পারে পেশেন্টের। তো অ্যাডভার্স ইফেক্ট না জানলে তো পেশেন্টকে তুমি ট্রিটমেন্ট ঠিকভাবে দিতে পারবে না, এই কারণে এটা জানতেই হবে। সেকেন্ড লাইন ড্রাগ অত বেশি ইম্পর্টেন্ট না, ড্রাগের নামগুলো জানাটা ইম্পর্টেন্ট, কিন্তু সেকেন্ড লাইন ড্রাগ কোনটা কি, কোনটা মেকানিজম কেমন, অত বেশি জানার প্রয়োজন নাই। সর্বোচ্চ এটুকু জানতে পারো যে সেকেন্ড লাইন ড্রাগের কোনটা টিউবারকুলোস্টেটিক বা টিউবারকুলোসাইডাল, এটা জানতে পারো সর্বোচ্চ। আর হচ্ছে এই তো। আর আমি কয়টা পয়েন্ট লেখা দিয়েছিলাম যে ইন্ট্রা সেলুলার কিলিং করে কারা, এক্সট্রা সেলুলার কিলিং করে কারা, এগুলো পড়বো। যে 5-6টা পয়েন্ট দিয়েছিলাম। ইথাম্বিটল কার উপর কাজ করে, ক্যাভিটি ওয়াল ক্যাভিটির মধ্যে কাজ করে ভালো। পারসিস্টার বা ডরমেন্টস এর উপর কাজ করে কোন দুইটা ড্রাগ, ইত্যাদি। ইজি আইটেম, ওটা কোনো সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা তাহলে কোশ্চেন নাই বোধহয়। তোমরা তাহলে পার্সেন্টেজটা আমাকে একটু পাঠিয়ে দিও, আমি এখানে শেষ করছি তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।